শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি উপলব্ধি করেছিলেন যখন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মানুষের যে স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন বাংলাদেশ হয়েছিল, স্বাধীন বাংলাদেশে আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের মানুষের যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছিল, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সেই চেতনা ভবিষ্যৎ হয়েছিল। আমরা দেখেছিলাম বাংলাদেশের সর্বক্ষেত্রে অরাজকতা, বিশৃঙ্খলা, বাংলাদেশে বিধ্বস্ত অর্থনীতি, বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন, আইনের শাসন নেই, বাংলাদেশে লুণ্ঠনের রাজনীতি চলছে, বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষের চিত্র বাংলাদেশের মানুষ দেখেছে। সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য এবং বাংলাদেশে প্রায় 30,000 প্রগতিশীল রাজনৈতিক কর্মী হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে একটি শাসক দল পাকিস্তান আমলের ভোটে নির্বাচিত বাংলাদেশের জনগণের কোন ম্যান্ডেট ছাড়াই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশকে শাসন করতে যেয়ে বিভিন্ন বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। প্রিয় বন্ধুরা, এই অবস্থার মধ্যে থেকে বাংলাদেশের মানুষ যখন নাবিশ্বাস করেছিল, মানুষ যখন প্রত্যাশা করেছিল এরকম জালিমার জুলুমের থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হবে, তখন আমরা দেখলাম বাংলাদেশে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমানের আবির্ভাব ঘটল। জিয়াউর রহমান জাতির যখনই ক্রান্তিকাল এসছে তখনই জিয়াউর রহমান জাতির ত্রাণকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন যখন স্বাধীনতা সংগ্রামের সময় যখন নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ, তখন শহীদ জিয়াউর রহমান একজন সেনা কর্মকর্তা হিসেবে, একজন মেজর হিসেবে, একজন বাঙালি চৌখোশ নেতা হিসেবে জিয়াউর রহমান সেদিন বাংলাদেশের মানুষকে দিক প্রদর্শন করেছে। স্বাধীনতার ঘোষণা করে বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী সকলকে ঐক্যবদ্ধ করেছিল। আবার আমরা দেখলাম জাতির সংকটময় মুহূর্তে জিয়াউর রহমান জাতির সামনে আসলেন এবং সিপাহী জনতার বিপ্লবের মধ্যে জিয়াউর রহমানকে দায়িত্ব দিলেন। জিয়াউর রহমান জনগণের ম্যান্ডেট দিলেন গণভোটের মধ্যে দিয়ে। পরবর্তী সময়ে বাংলাদেশে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে বিধ্বস্ত বাংলাদেশ, তলাবিহীন বাংলাদেশের ঝুড়ি, এই অবস্থা থেকে মুক্ত করার জন্য জিয়াউর রহমান রাজনৈতিক দলের আবির্ভাব করলেন। আপনারা জানেন 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল করলেন। জাতীয়তাবাদী দলের সামনে যেমন 19 দফা কর্মসূচি হাজির করলেন, বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তরিত যখন কাজ করলেন, তখন তিনি উপলব্ধি করেন শুধু পুরুষদেরকে সংগঠিত করলে হবে না, দেশের নারী সমাজকে সংগঠিত করতে হবে। এই উন্নয়নের সঙ্গে তাদেরকে পশ্চাৎপদে রেখে কোন লাভ নেই, তাদেরকে এগিয়ে আনতে হবে। সেই কারণে সেদিন শহীদ জিয়াউর রহমান 9 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চক্র প্রতিষ্ঠা করলেন এবং জাতীয়তাবাদী মহিলা দল কোটি কোটি পায়ে দীর্ঘ পথ পরিক্রমায় স্বার্থনী বলেছে আজকে একটি মহিলার রূপান্তরিত হয়েছে। বড় শক্তিশালী রাজনৈতিক সংগঠন যেমন প্রতিষ্ঠিত হয়েছে, এদেশের নারীদের পক্ষে অবস্থান করে নারীদের স্বার্থে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছে। আজকে আমি বলবো যশোরের মহিলা দল, বিশেষ করে যশোরের প্রত্যেকটি ইউনিট তারা অতীতের থেকে এখন অনেক অনেক গুণ শক্তিশালী এবং স্বাবলম্বী হয়েছে। আজকে যখন আমি আমার প্রধানমন্ত্রীর সঙ্গে বলছিলাম যে মহিলা দল এত বড় সংগঠনের ভিত্তিতে লাভ করছে যে তারা যে চৌরাস্তায় সমাবেশ করা সম্ভব নয়, এখানে জায়গা অবতল জায়গা, এ জায়গা করা সম্ভব নয়, আরো বিস্তৃত বড় জায়গায় মহিলা দলের সম্মেলন করতে হবে, মিটিং করতে হবে, সমাবেশ করতে হবে। প্রিয় বন্ধুরা, আমি বলতে চাই বাংলাদেশকে আজকে শহীদ জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে জাতীয়তাবাদী মহিলা দল করেছিলেন, মহিলা দলের স্বার্থে, মহিলাদের স্বার্থে স্বাবলম্বী করার জন্য যে সমস্ত কর্মসূচি দিয়েছিলেন আপনারা জানেন। মহিলার অভিদপ্তর গ্রহণ করেছিলেন, বাংলাদেশের কুটির শিল্পের সম্প্রসারণ করেছিলেন, বাংলাদেশে মহিলাদেরকে আত্মনির্ভরশীল করার জন্য যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছিলেন, সেই কর্মসূচিগুলো আজকে প্রমাণ হয়েছে, বাস্তবায়ন হয়েছে। সেগুলো বাস্তবায়িত হয়েছে বলে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। আজকে
জানেন গার্মেন্ট শিল্পে আমার মহিলা নেত্রীরাই তো তাকে দায়িত্ব পালন করছে। বাংলাদেশকে বিদেশ থেকে সব করে আজকে বিভিন্ন অর্থ সম্পদ নিয়ে আসছে, পাট এবং পাটজাত সম্পদ আজকে বাংলাদেশের মহিলারাই আজকে সংগঠিত করছে। যে পথ দেখিয়েছিলেন আমাদের নেতা শহীদ জিয়া রহমান। আমি তাই কারণে বলতে চাই, আজকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাকালীন সময়ে আমি অন্তপক্ষে যশোরের যে সমস্ত মহিলার নেতৃত্ব যারা দায়িত্ব পালন করেছেন, মহিলা দলকে এগিয়ে নিয়েছেন, আমাদের অধ্যাপিকা নাজরুল বেগম, কোকলাবা, চমনারাবা, ফুলফুলি বেগম সহ আমাদের আলেয়া সিদ্দিকী সহ যারা আমার জাতীয়তাবাদী মহিলা দলকে প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়াই সংগ্রাম আন্দোলন করে জাতীয়তাবাদী মহিলা দলকে সংগঠিত করেছে, পতাকাকে বহন করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর এই দীর্ঘ 16 বছর আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের যে সমস্ত বন্ধুরা দায়িত্ব পালন করেছে তাদের প্রতি স্যালুট জানিয়ে, তাদের প্রতি সাফল্য কামনা করে, তাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল অত্যন্ত সমৃদ্ধি শক্তিশালী হোক এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামারো, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমার প্রিয় নেতা জনাব তরিকুল ইসলাম আমর। ধন্যবাদ সবাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই নারী সমাবেশে প্রধান বক্তা, খুলনা বিভাগের তারুণ্যের অহংকার, আমাদের সকলের প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম আমির। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব অনিন্দ ইসলাম আমির। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা মহিলা দল কর্তৃক আয়োজিত আজকের এই নারী সমাবেশে উপস্থিত শ্রদ্ধাভাজন সভানেত্রী, যশোর জেলা মহিলা দলের সংগ্রামী সভানেত্রী বেগম রাশিদা রহমান, উপস্থিত আজকের আয়োজনের মধ্যে বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রাজেশ বেগম, উপস্থিত যশোর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সৈয়দ শামীম সাহু, যশোর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি মূলত যশোরের মহিলা দলকে সুসংগঠিত করবার জন্য যশোর জেলা বিএনপির পক্ষ থেকে বিশেষ নজর দিয়ে আছেন আমাদের সেই প্রিয় নেতা জনাব দেওয়ান হোসেন খোকন। যশোর জেলা মহিলা দল এবং আমাদের সদর নগর সহ বাকি 7টি উপজেলা এবং পৌর বিভিন্ন পর্যায়ের মহিলা দলের নেতৃত্ব আমার সামনে উপবিষ্ট, আমার সামনে দণ্ডায়মান, আমার সামনে অপক্ষমান আমার মা বোনেরা সালামু আলাইকুম। আজ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, অত্যন্ত আনন্দের একটি দিন। আমরা এই দিনটি একটু ভিন্ন আকারে উদযাপন করলাম। আজকে সকাল 8টায় যশোর থেকে আমি গিয়েছিলাম বাগেরহাটের ফকিরহাট উপজেলার এক প্রত্যন্ত গ্রামে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান একটি টিভি চ্যানেলের ক্লিপিং এ দেখেন এক দুস্থ ভ্যান চালকের অসুস্থ স্ত্রী নাম শাহিনা বেগম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত, প্রায় 3 বছর যাবৎ শয্যাশায়ী। অপরদিকে তার একমাত্র পুত্র জন্ম থেকে প্রতিবন্ধী, 27 বছর যাবৎ বিছানায় শয্যাশায়ী। আর তার স্বামী সামান্য ভ্যান চালক। এই সংবাদটি 1000 কিলোমিটার দূরে থাকা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হৃদয় নাড়া দেয়। তিনি আজকের এই বিশেষ দিনটি বেছে নিয়েছিলেন, যে দিনটি মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। সেই দিনে এই নারীর পাশে, এই পরিবার পাশে দাঁড়াবার জন্য
তাই যশোর থেকে আমি এবং ঢাকা থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতিনিধি, আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, আতিকুর রহমান রুবল এই সংগঠনের আহ্বায়কের নেতৃত্বে আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আবারও নারী এবং মায়েদের মাহাত্ম নতুন করে আমরা উপলব্ধি করলাম। বৃদ্ধ মা 3 বছর যাবত ক্যান্সার আক্রান্ত, স্বামী ভ্যান চালিয়ে সংসার চালায়, অপরদিকে ছেলেটি 27 বছর যাবত বিছানায় শয্যাশায়ী, প্রতিবন্ধী হয়ে কথা বলতে পারে না, খাওয়ার সময় মুখে অস্পষ্ট কিছু উচ্চারণ করে। মায়ের কষ্ট তার ক্যান্সারের ব্যাধির জন্য নয়, মায়ের কষ্ট তার সংসারের অসচ্ছলতার জন্য নয়, মায়ের কষ্ট তার এই অসুস্থ প্রতিবন্ধী সন্তানের দেখভাল করতে পারছেন না সেই জন্য। প্রিয় মা বোনেরা, যুগে যুগে এভাবেই মায়েরা, যুগে যুগে এভাবেই বোনেরা পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে আগিয়ে রেখেছে। আমি আরেকটি মায়ের কথা বলি। মাত্র 25 বছর বয়সে যার স্বামী 2টি ছোট সন্তান রেখে যুদ্ধে চলে গেল। দিক দিশেহারা নারী জানেন না কিভাবে সন্তান দুটিকে আগলে রাখতে হবে। সন্তানকে নিয়ে চট্টগ্রাম থেকে হেঁটে হেঁটে, কখনো গাড়িতে কখনো রিক্সায় নিয়ে ঢাকায় আসলেন। যুদ্ধের 9 মাস স্বামীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন সেই নারী যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে নারী তার স্বামীকে আলিঙ্গন করবার সুযোগ পেলেন। 25 বছরের সেই নারী মাত্র 35 বছর বয়সে বিধবা হলেন। 2 কিশোর সন্তানকে মানুষ করবার চাইতে এই বাংলাদেশে আমাদের মতো লাখো কোটি সন্তানের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা তার নৈতিক দায়িত্ব, ফরজ, কর্তব্য মনে করলেন। তাই সংসার ফেলে সাদা শাড়ি পরে রাজপথে নেমে আসলেন। 9 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করলেন। সেই নারী আর কেউ নন, সেই নারী আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, যার অবদানের স্বীকৃতি স্বরূপ এই বাংলাদেশের নারী সমাজ তাদের আচরণ উজাড় করে 3বার ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন। আমি সেই বেগম খালেদা জিয়ার কথা বলতে চাই, যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী সমাজকে অ্যাসিড সন্ত্রাসের অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন। আমি সেই বেগম খালেদা জিয়ার কথা বলতে চাই, যে বেগম খালেদা জিয়া তার প্রধানমন্ত্রীত্বে প্রথম দফায় 10ম শ্রেণী পর্যন্ত মেয়ে শিশুদের পড়ালেখা সরকারি স্কুলে অবৈতনিক করে দিয়েছিলেন এবং তার 3য় মেয়াদে এসে 12ম শ্রেণী পর্যন্ত মেয়ে শিশুদের পড়ালেখা অবৈতনিক করে দিয়েছিলেন। আমি সেই বেগম খালেদা জিয়ার কথা বলতে চাই, যিনি নারীর কর্মসংস্থান নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 50% পর্যন্ত নারী শিক্ষকদের জন্য কোটা সংরক্ষণ করেছিলেন, যিনি শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচির মধ্যে যুগান্তকারী একটি পদক্ষেপ দিয়েছিলেন বলেই আজ বাংলাদেশের নারী সমাজ, বাংলাদেশের মেয়েরা শিক্ষা ক্ষেত্রে পুরুষদেরকে ছেলেদেরকে ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে। আমি সেই বেগম খালেদা জিয়ার কথা বলতে চাই, যার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে শুধু বসে থাকেননি, 9 মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন। আমি সেই বেগম খালেদা জিয়ার কথা বলতে চাই, যার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে নারীকে, বাংলাদেশের নারী সমাজকে যৌতুকের অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন। জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের কর্মীর মাধ্যমে নারীর ক্ষমতায়নের সূচনা করেছিলেন। বাংলাদেশের অর্থনীতির মূল চাহিদা শক্তি আর স্বাধীনতার 54 বছর পরেও সেই গার্মেন্ট শিল্প অর্থাৎ রপ্তানি গার্মেন্ট শিল্প চালুর মাধ্যমে প্রায় 35 লক্ষ নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিলেন
যার উপরে দাঁড়িয়ে প্রায় 2 কোটি পুরুষের সংসার আজও পরিচালিত হয়, যিনি জাতীয় সংসদে নারী আসনের সংখ্যা 15 থেকে 30 উন্নতি করছেন। প্রিয় মা ও বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার শুধু নয়, আদর্শের উত্তরাধিকার তারেক রহমান তাই বলেন, যদি তিনি বাংলাদেশের নারীদের ভোটে, যদি তিনি বাংলাদেশের ছাত্রদের ভোটে, যদি তিনি বাংলাদেশের আপামর জনসাধারণের ভোটে তার প্রয়াত পিতা কিংবা মায়ের মতো বাংলাদেশের জনগণের খেদমত করবার সুযোগ পান, তাহলে তিনি আমাদের বাংলাদেশের নারী সমাজের জন্য, আমাদের সন্তানদের জন্য স্নাতক পর্যন্ত পড়ালেখা অবৈতনিক করে দেবেন, অর্থাৎ ডিগ্রি পর্যন্ত ছেলেমেয়েরা বিনা বেতনে পড়বার সুযোগ পাবে। তিনি প্রতিটি অসচ্ছল পরিবারের জন্য একটি করে পারিবারিক কার্ড চান করতে চান, যেই পারিবারিক কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের সংসার পরিচালনার জন্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি লাগে, অর্থাৎ চাল, ডাল, চিনি, সয়াবিন তেলের মতো এই পণ্যগুলো কেনার জন্য সরকার থেকে বিশেষ সহায়তা প্রদান করা হবে। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, এই পারিবারিক কার্ড কিন্তু কোনো পুরুষের নামে হবে না, এই পারিবারিক কার্ড প্রতিটি পরিবারের জ্যেষ্ঠ নারী সদস্যের নামে হবে। আমরা যখন জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী এই মঞ্চে দাঁড়িয়ে 2025 সালের কথা বলছি, তখন 2018 একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের কিছু দিনের স্মৃতি আমার মানুষ পথে ভেসে আসছে। যখন জাতীয়তাবাদী পরিবারের সকল দায়িত্বশীল কর্তা ব্যক্তিদেরকে মিথ্যা এবং গায়েবী মামলায় জড়িয়ে ঘর ছাড়া করা হয়েছিল, যখন আমার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মঞ্চে ভূমিষ্ঠ সৈয়দ শাহুল কিংবা আমার প্রধান নির্বাচনী এজেন্ট মঞ্চে ভূমিষ্ঠ জনাব দিলওয়ার হোসেন খোকন সহ আমার উপজেলা, আমার পৌর, আমার ইউনিয়ন, আমার পৌর ওয়ার্ড পর্যায়ের সকল বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বাইরেকে ঘর ছাড়া করা হয়েছিল। আমার স্মৃতিতে স্পষ্ট, যখন আমি ঘোষণা ইউনিয়ন যাই, গ্রাম থেকে গ্রাম আমি দেখেছি কিভাবে পুরুষ শূন্য হতে দেখেছি, কিভাবে ওই সমস্ত জায়গায় 71 সালের বর্বরতাকে হার মানিয়ে গুলি করা হয়েছে, ঘর বাড়ি তছনছ করে ফেলা হয়েছে। একই চিত্র আমি চাষরা, একই চিত্র আমি দেয়ালা, একই চিত্র আমি কাশিমপুর হেমন্তপুর ইউনিয়নে দেখেছি। পুরুষ গ্রামগুলোতে দাঁড়িয়ে আমি যখন আমার মা বোনদের সাথে কথা বলেছি, এমন অবস্থা আমার কি করণীয়, আমার পাশে কোনো কর্মী নেই, আমার পাশে কোনো নেতা নেই, আমরা তাহলে কিভাবে আমার এই নির্বাচনের মাঠে আদৌ থাকা উচিত কিনা আপনারা আমাকে বলেন। প্রতিটি ঘরের মায়েরা, প্রতিটি ঘরের বোনেরা তৃপ্ত কণ্ঠে আমাকে বলেছিল, তোমার ভাইরা নেই তাতে কি হয়েছে, তোমার চাচা নেই তা কি হয়েছে, আমাদের মতো লাখো মা তোমার পাশে রয়েছে, ভোটের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে লড়াই করতে হবে। আমরা স্যালুট করি সেই সমস্ত মা বোনদেরকে যারা আমাদের সেই সময়ে সাহস জুগিয়েছেন, যারা আমার শত সহস্র সহকর্মীকে আশ্রয় দিয়েছেন, যারা জেল গেটে আমাদেরকে দিনের পর দিন দেখতে গেছেন। আমার মানুষ পথে স্পষ্ট, আমার বাবা তখন ক্যান্সার আক্রান্ত, তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। শেখ হাসিনা বারংবার মিথ্যা মামলায় আমাকে জড়িয়ে কার অন্তরীণ করে রাখছে। সবে বরাত হলো, সবে বরাতে আমার সাথে থাকা কারা অন্তরীণ আমার সহকর্মীরা আমাদের মায়ের হাতের রান্না কিংবা আমাদের স্ত্রী কিংবা বউয়ের হাতের রান্না খাবার খেতে পারিনি, কিন্তু যশোরের সমস্ত উপজেলা থেকে আমার নারী সহকর্মীরা তাদের হাতে বানানো রুটি ও ভান্ডা নিয়ে আমাদের সাথে দেখা করতে এসেছে। নয় যেদিনকে প্রথম পুরুষ শূন্য নয়, ওই দিনের রাতে এবং পরের দিনের সকালে খাবার যশোরের মহিলা মাধ্যমে নিয়ে আমাদের দিয়েছিলেন। আমরা সেদিনের কথা ভুলে যাইনি।
আমি স্পষ্ট করে বলতে চাই, আজ হাসিনার পতন আন্দোলনে, আজ বাংলাদেশকে ফ্যাসিজম মুক্ত করবার ক্ষেত্রে পুরুষদের চাইতে কোন অংশে কোন অবদান কম আপনাদের নয়। তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই পুরুষদের সাথে কাজে চাপ মিলিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছে, যেই প্ল্যাটফর্মে বাংলাদেশের নারীরা সুসংগঠিত হবে, একতাবদ্ধ হবে, যেখানে তারা এক হয়ে স্পষ্ট বার্তা দেবে সরকারকে, আমাদের সমাজকে, আমার শহরকে সন্ত্রাস মুক্ত করতে হবে, আমার পাড়া মহল্লাকে মাদক মুক্ত করতে হবে। আমরা ভোট দিয়ে তোমাকে নির্বাচিত করছি, আমার এলাকার উন্নয়ন তোমাকে বুঝিয়ে দিতে হবে। এর স্পষ্ট উচ্চারণ যদি আপনাকে করতে হয়, তার জন্য আপনাকে একতাবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। প্রিয় মা বোনেরা, প্রতিষ্ঠা বার্ষিকীতে যখন আপনাদের সঙ্গে কথা বলছি, তার কিছুক্ষণ আগে মোবাইলের স্ক্রলে আমি প্রথম আলোর অনলাইন পত্রিকা দেখছিলাম। সেখানে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো একটি রিপোর্ট করেছে। রিপোর্টটা কি জানেন? বাংলাদেশের নারী সমাজ প্রতিদিন যে গৃহস্থানে কাজ করে, স্বামী, সন্তান ও শ্বশুর শাশুড়ির যে সেবা যত্ন করে, তার অর্থমূল্য কত? এইগুলো কিন্তু প্রতিটি নারী তার সংসারের দায়িত্ব হিসেবে পালন করে। এই জন্য কিন্তু স্বামী কিংবা পরিবার তাকে কোনো মজুরি দেয় না। কিন্তু যদি মজুরি দিতে হতো, তাহলে 2021 সালের পরিসংখ্যান বলছে প্রতি বছর বাংলাদেশের নারীদের শুধুমাত্র গৃহস্থালীর কাজ এবং স্বামী, সন্তান এবং শ্বশুর শাশুড়ির যত্ন সেবা করবার মজুরির মূল্য হওয়ার কথা ছিল 5,70,000 কোটি টাকা, অর্থাৎ একটি বাংলাদেশের বাজেটের সমপরিমাণ। নারীদের অবদানের কথা, নারীদের আত্মত্যাগের কথা, নারীদের শ্রমের কথা, নারীদের কষ্টের কথা, নারীদের লাঞ্ছনা বঞ্চনার কথা কিন্তু চার দেওয়ালের বাইরে খুব একটা শোনা যায় না, জানা যায় না। আর তাই বাংলাদেশের নারীরা যুগে যুগে বঞ্চিত হয়ে গেছে। সেই বঞ্চিত ভাষাকে মুক্তি আরো ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু শিক্ষার বিপ্লব সাধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে 2026-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দাঁড়িয়ে আমি আপনাদেরকে এই কথা বলতে পারি, ঠিক যেভাবে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তম রাষ্ট্রপতি করেছিলেন, ঠিক যেভাবে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপি চেয়ারপারসনের পরিচয় উচ্চিয়ে সারা বাংলাদেশের জন্য দেশের নেত্রী রূপানি দিয়েছিলেন, ঠিক যেভাবে দিন আপনারা প্রধানমন্ত্রীকে আসন 3 তাকে উপহার দিয়েছিলেন। আপনারা যদি এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য যে মানুষটি নেতৃত্ব দিয়েছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, শরীরের বন্ধুত্বের অভিশাপ বহন করে চলেছেন, সেই তারেক রহমানের প্রতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সমর্থন ব্যক্ত করেন। তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমি কথা দিতে পারি, ঠিক যেভাবে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যশোর তথা বাংলাদেশের উন্নয়ন করেছেন, ঠিক একইভাবে তিনি যশোর তথা বাংলাদেশের উন্নয়নে আত্মনিয়োগ করলেন ইনশাআল্লাহ। সেই সমর্থন চেয়ে, সেই দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করব। তার পূর্বে আজকে যারা আয়োজক, আজকে যারা এই আয়োজনকে সুন্দর ও সার্থক করবার জন্য প্রাণোদ্যপান প্রচেষ্টা নিয়েছেন এবং আমার মা বোনেরা যারা দূর দূরান্ত থেকে ছুটে এসে আজকের আয়োজনকে সুন্দর এবং সার্থক করেছেন, তাদের প্রতি ব্যক্তিগতভাবে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।
ধন্যবাদ আমাদের প্রধান বক্তাকে। তিনি যে বক্তব্য দিলেন আমাদের আসলে হৃদয় ছিঁড়ে গেছে। আমরা ভাষা কোনো ভাষা নেই ব্যক্ত করা। তিনি যে বক্তব্য আমাদের সামনে পেয়ে গেলেন, ওনাকে বারবার আমি আমাদের বক্তব্য দেন আমাদের হৃদয় ছিঁড়ে যায়। আজকের বক্তব্য আমাদের আমাদের অন্তরে গেছে গেছে। আমরা ওই বক্তব্যকে ধারণ করে ওই বক্তব্যের সামনে রেখে আমরা সামনের দিনগুলো অধিকাংশ ভাগ ভোট না হওয়া পর্যন্ত সে আশাটা ব্যক্ত করছি। এরপরে বক্তব্য নিয়ে আছেন আজকের প্রধান অতিথি আমাদের অভিভাবক, আমাদের মা, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সংগ্রামী ভাইস চেয়ারম্যান অধ্যাপক নাজিব বেগম। অধ্যাপক নাজিব বেগম। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা মহিলা দল কর্তৃক আয়োজিত আজকের এই নারী সমাবেশে সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেত্রী জনাব রাশিদা রহমান, মঞ্চে আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিদ্বয় অ্যাডভোকেট সাধু সাধু বিজ্ঞ পিপি যশোর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব দেলোয়ার হোসেন খোকন সাধারণ সম্পাদক যশোর জেলা বিএনপি, জনাব অনিল ইসলাম অমিত প্রধান বক্তা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি সহ মঞ্চপুষ্ট যশোর জেলা মহিলা দলের সম্মানিত সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন থানা থেকে আগত সম্মানিত মহিলা নেতৃবৃন্দ এবং আমার 15টি ইউনিয়ন থেকে আগত মহিলা দলের সংগ্রামী মা বোনেরা, এই আয়োজনকে সফল করবার জন্য জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ সকল সংগঠন যারা সমাবেশ আজকে সফল করার জন্য সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিক জমজমাট যে অনুষ্ঠান, যারা তোমাদের কি বলছেন এটি সুশোভিত প্রতিষ্ঠা অনুষ্ঠান, এটি সত্যি আমাদের জন্য কি গর্বের বিষয়। একই সঙ্গে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা প্রাণ খুলে কথা বলছি, মনে করে 2022-এ জাতীয়তাবাদী মহিলা দল তার সম্মেলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেছে এবং সেই আয়োজনে আমাদের ভেন্যু ছিল, প্রথমে আমরা যে অনুষ্ঠানটি করেছিলাম সেটা আমাদের মহিলা দলের সম্মেলনের জন্য বিডি হলে সমস্ত প্রোগ্রাম আমাদের ঠিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন, রাতের বেলা বন্ধ করে দিল প্রশাসন এবং কোথাও মহিলা নেতৃবৃন্দ রাত 11:30 পর্যন্ত প্রশাসনের কাছে দরবার করলেন, সব বন্ধ করে দেওয়া হলো। আমাদের মূল দল বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতায় রাতারাতি ভোরবেলা থেকে মঞ্চ তৈরি করে সেই সম্মেলন আমাদের অনুষ্ঠান করত। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে লাঠি চার্জ করে সম্পূর্ণ ভঙ্গ করে দেওয়া হয়েছে। এই থানার সামনে মহিলারা পুরুষ পুলিশের হাতে লাঞ্ছি করছিল, আমাদের অঙ্গ সংগঠনের নেতা করে সে রুখে দাঁড়িয়েছিল, আমাদের মহিলা রুখে দাঁড়িয়েছে। এইরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যশোর জেলা জাতীয়তাবাদী মহিলা দল কখনো পিছনে হাটে নাই, পিছনে রাখায় নাই, এইটি আমাদের গর্ব।
আজকে দীর্ঘদিনের পরিশ্রমের ফল আমরা দেখতে পাচ্ছি। এই মহিলা দলে আরো ইতিহাস আছে। সীমান্তে কাঁটাতারের বেড়ায় যখন জ্বালানি ঝুলছিল 16 সালে, তীব্র প্রতিবাদ সমস্ত শ্রেণীর একমাত্র যশোর জেলা জাতীয়তাবাদী মহিলাদের দলটি ঝুঁকি নিয়ে কাহুনল মাঠে প্রতিবাদ সমাবেশে আয়োজন করেছিল। সেই সমাবেশে আমাদের নেতৃবৃন্দ ছিলেন এবং জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওই সংগঠনের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কানায় কানায় ভরে যায় সেদিন এবং আমরা জায়গা দিতে পারিনি। অর্থাৎ অভূতপূর্ব সারা দিয়েছিল সেই যশোর জেলার প্রত্যন্ত অঞ্চলের মহিলারা পর্যন্ত। অর্থাৎ মহিলা সংগঠনের একটি ঐতিহ্য যশোর জেলায় আছে, সেটি কখনো হয়তো খুব সক্ষম আমরা দেখি, কখনো আমরা দেখি। আজকে এই পর্যায়ে আসতে গিয়ে আমাদের দীর্ঘদিনের পরিশ্রম নিশ্চয়ই কাজ করেছে। এই জায়গায় প্রথমেই প্রতিষ্ঠা লগ্নে যারা আমাদের সাথে ছিলেন আমি শ্রদ্ধা বলে তাদেরকে স্মরণ করি। আমি শ্রদ্ধা বলে স্মরণ করি বেগম আঞ্জুমান আরা খাতুন, যিনি প্রথম মহিলাদের আহ্বায়ক সভানেত্রী ছিলেন, এবং সেলিমা খানম সেক্রেটারি ছিলেন। এরপরে ধাপে ধাপে সালেহা খাতুন, কোকোলা, চমর আরা, লুৎফা নাহার, শিউলি, ফয়জুন্নেসা সিদ্দিকী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এবং আজকে তার পরবর্তীকালে আজকে যিনি সভানেত্রী তারাও যুক্ত হয়েছেন, আরিফা বুলবুল, তিনি যুক্ত হয়েছেন। এরপরে আস্তে আস্তে কর্মী বেড়েছে, হাতে হাতে ক্রমে করবে এই সমস্ত এসছে। 96 সালে শেখ হাসিনার শাসন আমলে তীব্র আন্দোলন শুরু হয়েছিল সারা দেশ হাসিনা বিরোধী, এবং পুলিশের যথারীতি নির্যাতন চলেছিল। সেই নির্যাতনের লাঠি বেটা এবং গণগ্রেপ্তারের সময় আমাদের আজকে সভানেত্রী সহ আমাদের 5 জন মহিলা নেত্রী গ্রেপ্তার হয়েছিলেন, তারা কারাগারে ছিলেন সেদিন। এবং এবারও এই আন্দোলনে আমরা দেখেছি আমাদের এখানে 8 জন মহিলা নেত্রী গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ এবং আমাদের মহিলা নেত্রীদের কম বেশি সবারই গায়ে পুলিশের লাঠি বাড়ি পড়েছে, এখন অনেকে সেই দেখা কখন করে, কিন্তু কাফেলা কিন্তু থেমেনি। আজকে আমরা যারা এখানে এসেছি, আর আগের যে বক্তারা বলেছেন আমাদের সামনে কি লক্ষ্য, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে দল দীর্ঘ লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে, কিংবা জাতীয়তাবাদী মহিলা দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি স্বপ্ন দেখেছিলেন, তিনি বলেছিলেন 78 সালের 16ই মে, তখন জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠিত হয়নি, তিনি বলেছিলেন এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, এদেরকে যদি পিছিয়ে রেখে দেওয়া হয় তাহলে জাতির উন্নতি আমরা আশা করতে পারি না। আপনি যদি সমৃদ্ধি চান তাহলে এই 8 কোটি মানুষের সকলের কর্মক্ষম হাতকে কাজে লাগাতে হবে। অর্থাৎ লিখিয়ে দিয়েছিলেন নারী পুরুষ সকলকে সমানভাবে কাজ করতে। 19 দফাতে তিনি বলেছেন নারীর যথাযথ মর্যাদা সুরক্ষা দিতে হবে এবং তাকে প্রতিষ্ঠিত করতে হবে সমাজে। তারপরে আরেকটা দফায় তিনি বলছেন যে এই দেশে স্বাস্থ্য সেবাকে যদি দোরগোড়ায় পৌঁছাতে হয় তাহলে প্রতিষেধকমূলক যেসব চিকিৎসা, তার জন্য প্রশিক্ষিত, প্রচুর পরিমাণে প্রশিক্ষিত নারী এবং পুরুষ স্বাস্থ্যকর্মী দরকার। এই যে প্রশিক্ষণটা তিনি ভালো বুঝতেন, এই প্রশিক্ষণ দিয়ে আমাদের দেশের নারী সমাজকে প্রথম তিনি কাজে লাগিয়েছিলেন এবং উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন। সেই ধারাবাহিকতায় নারী আজকে কর্মক্ষেত্রের সমস্ত জায়গা তার যোগ্যতা সাক্ষ্য রেখেছে। এই রাস্তাকে উন্মুক্ত করেছেন শহীদ জিয়াউর রহমান, তাকে বিভিন্ন সুযোগ দিয়ে আমাদেরকে আজকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছেন এবং খালেদা জিয়া। আমরা সেই ঋণ শোধ করতে চাই দেশের মহিলা সমাজ।
আমরা চাই যে সুযোগ আমরা পেয়েছি আগামীতে আমাদের পরের প্রজন্ম যাতে এই সুযোগ আরো বেশি করে পেয়ে মহিলা সমাজ সমস্ত বৈষম্য কাটে সমান মর্যাদা প্রতিষ্ঠিত করে সেই লক্ষ্য সামনে রেখে জাতীয়তাবাদী মহিলা দলকে আরো মজবুত করে আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জাতীয়তাবাদী দলকে যদি আমরা অধিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের স্বপ্ন পূর্ণ হবে। আমি সেই আশা রেখে আমার সকল মা বোনকে আহ্বান জানাবো, আসুন দলকে আমরা শক্তিশালী করি, প্রতিষ্ঠা করি এবং আমাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাই। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী মহিলা দল। ধন্যবাদ আমাদের প্রধান অতিথিকে মূল্যবান বক্তব্য রাখার জন্য।